সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব হাসিনার ফেরার পথ আরও পরিষ্কার। আবারও বাংলাদেশের রেজিম চেঞ্জ ভয়ঙ্কর পরিকল্পনায় ডিপ স্টেট। ভারতের পরিকল্পনায় ক্ষমতা হারাচ্ছেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবছরই দেশে ফিরবেন শেখ হাসিনা, ঘোষণা তো আগেই দিয়ে দিয়েছেন, কিন্তু তার আগেই নাকি রেজিম চেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশে। অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছিল, একই পথে বিএনপি সরকারের পতন ঘটবে, আর তার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই ষড়যন্ত্রের দুটি ধাপ সম্পন্ন, কি রয়েছে একটি ধাপ, যেটা সম্পন্ন হলেই বিএনপি সরকার পড়ে যাবে, ফিরবেন শেখ হাসিনা। আর এই পরিকল্পনাই করছে ডিপ স্টেট। কিন্তু প্রশ্ন, ডিপ স্টেট কাদের কাজে লাগাচ্ছে? সেনাবাহিনী নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো শক্তি? 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ছাত্রদের আন্দোলনের জেরে, কিন্তু এখন স্পষ্ট হয়ে গিয়েছে ওই ছাত্রদের আন্দোলনের পিছনে ছিল মার্কিন ডিপ স্টেট, যারা ছাত্র বিরোধী রাজনৈতিক দলগুলিকে এবং সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সরকার উল্টায়। কিন্তু প্রশ্ন উঠে যায়, এখন কাদের সাহায্য নেবে ডিপ স্টেট? কূটনৈতিক বিশেষজ্ঞ 2024 সালে গণঅভ্যুত্থানের পর বহু থানা লুট হয়েছিল, বহু আগ্নেয়াস্ত্র বোমা লুট হয়েছিল, যেগুলোকে উদ্ধার করার কোনো চেষ্টাই করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকাল। শুধু তাই নয়, বিএনপিও সেই চেষ্টাও চালায়নি। ফলে সেই আগ্নেয়াস্ত্রগুলো কাদের কাছে চলে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। একটা বিষয় কিন্তু উল্লেখ করা খুব দরকার। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটি কর্মসূচির কথা ঘোষণা করে, আর সেটা হলো তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে। তথ্য এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার তরফে বলা হয়েছিল, দেশের ক্রান্তিকালী শত্রুদের থেকে বাঁচাবার জন্য তরুণদের এই প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি। অনেক এই ঘটনার সঙ্গে দুয়ে দুয়ে চার করেছিলেন। এখন আরো এক বছর পর এটা বলা যায় যে আগ্নেয়াস্ত্র যে তরুণদের হাতে পৌঁছে দেওয়া হবে বা অস্ত্র দেওয়া হবে সেটা প্রায় নিশ্চিত, এবং যে আগ্নেয়াস্ত্র এতদিন লুট হয়েছিল সেগুলো যে তাদের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর সেটা দায়ী করেছে ইউনূসগণ। যে কোনো মুহূর্তে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তারা এর সুযোগ নেবে। আর এটা তো গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো জঙ্গি জঙ্গি পতাকা ওরা বাংলাদেশে, যে ধাপও সম্পন্ন হয়ে গিয়েছে। 2024 সালের 8ই আগস্ট ক্ষমতা হাতে নেওয়ার পর হত্যা মামলায় জড়িত, জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সব অপরাধীদের বেছে বেছে ছেড়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান এবং পট পরিবর্তনের সময় সেই সুযোগ নিয়ে দেশের বিভিন্ন কারাগারে ব্যাপক বিশৃঙ্খল এবং বিদ্রোহের ঘটনা ঘটে। আর সেই সময় কুষ্টিয়া, কাশিমপুর, সাতক্ষীরা, নরসিংদী এবং সেও প্রায় 20টি কারাগার থেকে 2200 জনেরও বেশি বন্দী পালিয়ে যান। এখন দেখা যাচ্ছে দেশে কালেমার পতাকা উঠছে। আর তৃতীয় কাজটি সম্পন্ন করবে ডিপ স্টেট, বিরোধীদের কাজে লাগে। অবশ্যই তার মধ্যে সেনাবাহিনীও রয়েছে, কারণ বিশেষজ্ঞদের মতে একটি দেশের সরকার উল্টানোর জন্য আগে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে হাইজ্যাক করা প্রয়োজন। ঠিক শেখ হাসিনার সময় ঘটেছিল। একদিকে সেনাবাহিনীর ওপর শেখ হাসিনার অগাধ বিশ্বাস, আর অন্যদিকে তলে তলে ডিপ স্টেটের হয়ে কাজ করছে সেনাবাহিনীর একাংশ। এদিকে জামায়াত বিএনপির বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে। সব থেকে ভুল একটি কাজ করেছে বিএনপি। ক্ষমতায় এসেই ইউনূস বাহিনীকে দায় মুক্তি দিয়ে দিয়েছে। রাজনৈতিক কারবারিরা বলছেন এটাই বিরোধীদের অস্ত্র হয়ে দাঁড়াবে। আর রিজিম চেঞ্জের পর বিএনপির অনেকগুলি ভুলের আলোচনার মধ্যে সবার আগে আলোচনা হবে বিএনপির আত্মঘাতী। তার মধ্যে সর্বপ্রথম জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া। এদিকে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। ফলে এটা বলাই যায় 2026 সালেই বড় ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে। সরকার এখনো কঠোর না হলে এই পরিস্থিতি আটকানো খুবই মুশকিল, বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যেমন বহুবার দেখেছে গণ অভ্যুত্থান, সরকার পতন, ঠিক একইভাবে সেনা অভ্যুত্থানও দেখেছে পদ্মাপার। এখন প্রশ্ন, সেই সেনা অভ্যুত্থান কি আবার ঘটতে চলেছে দেশে? কারণ কয়েকদিন যাবৎ বাংলাদেশ সেনানিবাসে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। শিখা অনিবার নিভিয়ে ফেলা হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের বাহ্যিক পরিবর্তন ঘটেছে, ফলে অনেক উঠছে। তার মধ্যে আলোচনা চলছে 3 সাবেক সেনা কর্মকর্তার অবস্থান নিয়ে। তারা কারা, আর কেনই বা তাদের নিয়ে নানা গুঞ্জন? আর ভারতে অবস্থান নিয়ে তৈরি হয়েছে সেটাই বা কেন? কিভাবেই বা তারা ভারতে পৌঁছলেন? শোনা যাচ্ছে দেশ ছেড়েছেন 3 সাবেক সেনা কর্মকর্তা, আর তারপর থেকেই তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যে কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসায় তাদের থাকার দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। জানা যায় এই 3 সাবেক সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তারা কারা? জানা যাচ্ছে তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ, যাদেরকে ঘিরে নানা রকম গুঞ্জন তৈরি হয়েছে নতুন রহস্য। কিছু সূত্র মারফত খবর, তারা বর্তমানে ভারতের কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসিক অবস্থান করছেন। সূত্রের দাবি, এর আগে তারা কলকাতার বিভিন্ন অসামরিক এলাকায় ছিলেন। পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন করা হয়েছে, তবে সেটা আনুষ্ঠানিকভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যদি ভারতে অবস্থান করে থাকেন তাহলে কিভাবে দেশ চালালেন? তাদের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কেন তারা ভারতে যেতে পারলেন?
তাহলে কি সেনাবাহিনী থেকে কেউ বা কারা সাহায্য করেছে? আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো মারাত্মক বিষয়। তাহলে আবার নতুন করে প্রশ্ন ওঠে, সেনাবাহিনীর মধ্যে কি বিভক্তিকরণ তৈরি হয়ে গিয়েছে? এদের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে কোন দেশের সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার অন্য দেশে অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তখন বিষয়টি শুধু ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে যুক্ত হয়ে যায় কূটনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তা। বিশেষজ্ঞ সংশ্লিষ্টদের বক্তব্য, যে কোনো অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব আদালত এবং তদন্তকারী সংস্থার। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে বিবেচনা নেই। এদিকে বিভিন্ন মহলে আরো দাবি করা হচ্ছে, কলকাতায় অবস্থান করে এই সাবেক কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং বিবিসির সঙ্গে যোগাযোগ করছেন। তবে এইসব দাবি ঠিকঠাক সত্যতা যাচাই করা সম্ভব হয়। বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সেক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন উঠে যাচ্ছে। বলা হচ্ছে, তবে কি বাংলাদেশের সেনানিবাসে কিছু কি ঘটছে? তাহলে কি এমন কিছু ঘটে চলেছে যেটাতে সাম্প্রতিক সময় বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়তে পারে? এমনিতেই রাজনৈতিক ক্ষেত্র বাংলাদেশ, আর তার উপরে নতুন করে সেনানিবাসে বিভিন্ন ধরনের গুঞ্জন। এখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের এই সেনানিবাসের যে গুঞ্জন, যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেটা আদতের সামনে আসে কিনা। তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বা এই বিষয়ে কোনো মতামত কিনা, সেটাও এখন দেখার বিষয়। ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা, কিন্তু প্রথম বড় কূটনৈতিক সফরে বেজিং। তাহলে কি বদলে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ, নাকি এটি শুধু অর্থনীতি, বাস্তববাদী কূটনীতির নতুন অঙ্ক? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ভারতের সঙ্গে সম্পর্কের কথা বারবার বলছে ঢাকা, পারস্পরিক সম্মান, সহযোগিতা আর বন্ধুত্বও দিচ্ছে। কিন্তু সেই বার্তার মধ্যেই প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হলো চীনকে। এরপর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। প্রশ্ন একটাই, ভারতে কেন বেজিং গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? এটা কি শুধু কূটনৈতিক প্রোটোকল, নাকি এর নেপথ্যে রয়েছে আরো বড় কোনো কৌশল? বিশ্লেষকদের মতে বিষয়টি কি শুধু ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার দেখলে ভুল হবে, কারণ বাংলাদেশের বর্তমান বাস্তবতা এখন অনেকটাই অর্থনীতি কেন্দ্রিক। বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ, এই 5টি লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাইছে ঢাকা। আর এই সমীকরণে চীন আজ বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার। সেই কারণে বেজিং সফরে দুদেশের মধ্যে একাধিক সমঝোতা বা MOU সই হয়েছে। বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন, শিল্প এবং বাণিজ্যিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি দিচ্ছে দুই দেশই। সরকারি সূত্রগুলোর দাবি, সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বড় অঙ্কের চীনা বিনিয়োগ নিশ্চিত করা, পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্পে অর্থায়ন বাড়ানো, নতুন শিল্প গড়ে তোলা, বাংলাদেশি পণ্যের জন্য চীনা বাজারে আরো প্রবেশাধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনার কেন্দ্রে ছিল। তবে গোটা সফরের সবথেকে আলোচিত বিষয় তিস্তা পরিকল্পনা। বহু বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে। কারণ তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিএনপি সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এখানেই বাড়ছে দিল্লির কৌতূহল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই সফরের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। তবে এই সফরকে বার্তা হিসেবে দেখার সুযোগ খুব একটা নেই বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কারণ ঢাকার অবস্থান পরিষ্কার, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক চলবে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান, লাভের ভিত্তিতে। তাই কোনো একটি শক্তি বলয়ে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না বাংলাদেশ, বরং বহুমুখী অংশীদারিত্বই এখন ঢাকার কূটনৈতিক কৌশল। শুধু ভারতবাসী, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সম্পর্ক আরো গভীর করতে চাইছে বাংলাদেশ। অর্থাৎ এটি এক দেশের পাশে দাঁড়ানো কূটনীতি নয়, বরং যার কাছ থেকে বেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, বড় বাজার এবং দ্রুত উন্নয়নের সুযোগ মিলবে, তার সঙ্গেই সম্পর্ক আরো জোরদার করা বাস্তববাদী। সবশেষে বলতে হয়, তাহলে কি বদলে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ, নাকি বদলে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক কৌশল? এর উত্তরটা হয়তো সময় দেবে। তবে একটি বিষয় এখন স্পষ্ট, নতুন বিশ্ব বিদেশ নীতির ক্ষেত্রে কেন্দ্রে রয়েছে জাতীয় স্বার্থ। আর সেই স্বার্থ পূরণে দিল্লি ও বেজিং দুদেশের রাজধানীতেই সমান গুরুত্ব দিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন যত ঘনিয়ে আসছে, ততই কাঁপুনি ধরছে মার্কিন লবিস্টদের। তারা জানেন হাসিনা বাংলাদেশে ফিরে এলে ঘোর বিপদ তাদের। এই লবিস্টদের একাংশ যখন আতঙ্কে চুপসে গিয়েছে, মার্কিন লবিস্ট ঠিক কারা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমেরিকার সঙ্গে মেলামেশা বেশি ছিল মোহাম্মদ ইউনূসের। যে কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে তিনি শরণাপন্ন হতেন ওয়াশিংটনে। ইউনূসের বিদায় বেলাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি এমন এক চুক্তি করেছিলেন যা দেশের অর্থনীতি আরো অকেজো হয়ে পড়ে। বিএনপি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেনি। এই নিয়ে সমালোচকদের পাল্টা জবাব দিতেও ব্যর্থ তারেক সরকার। সেখানে অবস্থান এবং প্রত্যাবর্তন নিয়ে হঠাৎ করেই কেন মাথা ঘামাচ্ছেন মার্কিন লবিস্টের একাংশ? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন বাংলাদেশের প্রাক্তন মার্কিন ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। তার কথায় শেখ হাসিনার স্থান বাংলাদেশে হবে না, তো বরণ করতে হবে কারাগারে বা অন্য দেশেই। বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ বলছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, পাশাপাশি তার শাসন নিয়েও দলকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা চলছে তা বাস্তবতার চেয়ে রাজনৈতিক প্রচারের অংশ বলেই বেশি মনে হচ্ছে। হাসিনার ফেরা শুধু যে হাওয়া গরম করার মতো তাও উল্লেখ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের কথায় দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এই কথা নীতির হাওয়াকে গরম করা ছাড়া আর কোনো লাভ হবে বলে মনে করছেন না তিনি। কিন্তু প্রশ্নটা এখানেই নয় যে হাসিনার প্রত্যাবর্তন হলে কার কতখানি ফায়দা হবে, বরং এখানে যে হাসিনা এলে বিএনপি সরকারের হাত থেকে শাসনের ব্যাটন কি ভাবে নিতে পারবেন? বাংলাদেশের সাধারণ জনগণ কি ভেবে ইউনূস সরকারকে ভরসা করেছিল? আমি শত শত শিশুকে বলে ক্ষমতায় থাকাকালীন ইউনূস নিজের স্বার্থের কথা ভেবে তার গ্রামীণ প্রতিষ্ঠানগুলিতে বেআইনিভাবে লেনদেন করেছেন। তার ঘনিষ্ঠ সংস্থাগুলি আর্থিক বরাদ পাইয়ে দিয়েছেন। কোটি টাকা পাচার হয়ে জমা পড়েছে সুইস ব্যাংকে। আর এদিকে বাংলাদেশের গরিব খেটে খাওয়া মানুষেরা আরো দুর্বিপাকে পড়েছে। দিন দিন পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়েছে, দ্রব্যমূল্য বাইরে চলে গিয়েছে, হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান তলানিতে ঠেকেছে। এ কোন বাংলাদেশ যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর খবর প্রকাশ করলে সরকারের শীর্ষ স্তর থেকে প্রচ্ছন্ন হোক? এ কোন বাংলাদেশ যেখানে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়া হয় তুরাগের জেলে? এ কোন বাংলাদেশ যেখানে অপরাধের গ্রাফ কমার বদল চলে? ইউনূস আর তারেক সরকারের কাছে কি এর জবাব আছে? বাংলাদেশ এখন অপেক্ষায় শেখ হাসিনা। খোলবলছে বদল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে এখন জোর শোরগোল। ক্যান্টনমেন্টে কি চলছে? নতুন নাম দেওয়া হলো সেনা ছাউনির, নাকি বাংলাদেশ সেনাবাহিনীতে নিযুক্ত করা হলো কোনো নতুন? এই সপ্তাহে কি চলছে সেনাপ্রধানের খেয়াল খুশিতে? বাংলাদেশের সেনাবাহিনীর নতুন 2য় ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রাখা হলো ইসলামের প্রথম 4 খলিফার নামে, যাকে হয়ে থাকে খোলাফায়ে রশিদিন, অর্থাৎ সঠিক পথে পরিচালিত খলিফা। জানা যাচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির নয়া ব্যাটালিয়নের 4 কোম্পানির নাম রাখা হয়েছে, যথা আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি ও আলী কোম্পানি। 1971 সালে মুক্তিযুদ্ধে গর্বের প্রতীক বাংলাদেশ মিলিটারি একাডেমি ভারতের সহায়তায় হারিয়ে পূর্ব পাকিস্তান থেকে তৈরি হয়েছিল বাংলাদেশ। একাডেমির প্রথম ব্যাটালিয়ন থাকছে। সেই ব্যাটালিয়নের 5 কোম্পানির নাম জাহাঙ্গীর, রাউফ, হামিদ, নূর মোহাম্মদ ও মোস্তাফা। বাংলা সেনাবাহিনীর ফেসবুক পেজে গত 18 জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন ব্যাটালিয়ন উদ্বোধনের বিষয় জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সেনাপ্রধান 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের শুভ উদ্বোধন করেন। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমএতে প্রশিক্ষণরত অফিসার ক্যাডেটদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা অর্জন এবং প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়ন লক্ষ্যে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের পাশাপাশি 2য় বাংলাদেশ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষকদের একাংশের দাবি, গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে যে পরিবর্তন এসেছে তারই প্রতিফলন সেনাবাহিনীতেও দেখা যাচ্ছে। কিন্তু এই নামকরণ কিছুটা ইসলামী পক্ষে দিল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন হয়েছে। সেই সময় বাংলাদেশে ধর্মীয় পরিচয় ও ইসলামী রাজনীতির প্রভাব নিয়ে আলোচনা বাড়তে শুরু করে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের নামকরণকে ঘিরেও নানান ব্যাখ্যা সামনে আসছে, যদিও এই পক্ষে সরকারিভাবে কোনো নিশ্চিত বক্তব্য বা প্রমাণ প্রকাশ্যে আসেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনও দাবি করা হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে ধর্মীয় মূল্যবোধ পালনের উপর জোর দিয়েছেন। তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নীতিগত পরিবর্তনের ঘোষণা করা হয়নি। সেনাবাহিনীর তরফে বরাবরই শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্ব গুরুত্ব দেওয়ার কথাই বলা হয়েছে। যদিও যে কোনো দেশের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয় বা নামকরণের ক্ষেত্রে সাংস্কৃতিক বা ধর্মীয় ঐতিহ্যের প্রতিফলন নতুন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে সেনাবাহিনী তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় চেতনার সাথে সামঞ্জস্য রেখে তাদের ইউনিটের নামকরণ বা রণধ্বনি নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভারতীয় দিকে তাকালে দেখা যাবে সেখানেও শতবর্ষ ধরে হিন্দু ধর্মীয় ঐতিহ্য, পৌরাণিক বীর গাথা এবং সংস্কৃত শ্লোকের ব্যাপক প্রভাব রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর রেজিমেন্টের কাঠামো আমল থেকেই এমনভাবে গড়ে উঠেছে যা মূলত ভারতের আঞ্চলিক ও সাংস্কৃতিক পরিচয়ের সাথে অবিচ্ছেদ্য। বেশিরভাগ রেজিমেন্টের রণধ্বনি এবং আদর্শ ভিত্তি সরাসরি হিন্দু দেবদেবী বা প্রাণীদের নাম থেকে অনুপ্রাণিত। যেমন রাজপুত বিহার রেজিমেন্ট তাদের রণধ্বনিতে ভগবান হনুমান বা বজরংবলীকে স্মরণ করে, যিনি হিন্দু পুরাণের অতি আনুগত্য এবং অজেয় সাহসের প্রতীক। একইভাবে
হুমায়ুন রেজিমেন্ট রণক্ষেত্রে দেবী কালিকার নাম নেয়, যিনি অশুভ বিনাশকারী শক্তির মূর্ত প্রতীক, যা সৈনিকদের কঠিনতম ভয়হীন লড়াই করার সাহস যোগায়। দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে আবারও বড় ধরনের স্থবিরতা ও বেহাল দশা দেখা দিয়েছে। চলতি পঞ্জিকা বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি-মার্চ আগের বছরের একই সময়ের তুলনায় নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমেছে 43.84%। বছরের প্রথম 3 মাসে দেশে যে পরিমাণ মোট বিনিয়োগ এসেছে তার অর্ধেকেরও বেশি অর্থ বিদেশি বিনিয়োগকারীরা নিজ দেশে ফেরত নিয়ে গেছেন। অপরদিকে গত 2025 পঞ্জিকা বছরের প্রথম 3 মাসে মোট 157 কোটি 83 লাখ বা $1.58 বিলিয়ন এফডিআই এসেছিল, যার মধ্যে 78 কোটি 17 লাখ ডলার ফেরত যাওয়ার পর নিট এফডিআই এর পরিমাণ দাঁড়িয়েছিল 79 কোটি 66 লাখ ডলারে। বেশ কয়েক বছর ধরে দেশে এফডিআই ধারাবাহিকভাবে কমলেও গত 2025 সালে পুনর্বিনিয়োগ ও আন্তঃকম্পানি ঋণের উপর ভর করে নিট এফডিআই 39.35% বেড়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরের প্রথম 3 মাসে মোট এফডিআই এর মধ্যে নিট ইকুইটি অর্থাৎ নতুন বিনিয়োগ এসেছে মাত্র 7 কোটি 82 লাখ ডলার, যা গত বছরের একই সময় ছিল 26 কোটি 39 লাখ ডলার। তবে ইতিবাচক ছিল পুনর্বিনিয়োগ আয়, যা গত বছরের 19 কোটি 12 লাখ ডলার থেকে বেড়ে এবার 34.29 লাখ ডলারে উন্নীত হয়েছে। এছাড়া আন্তঃকম্পানি ঋণ থেকে এসেছে 2 কোটি 61 লাখ ডলার, যা আগের বছর ছিল 34 কোটি 15 লাখ ডলার। মূলত বাংলাদেশের এফডিআই এর বড় অংশই আসে আগে থেকে দেশে ব্যবসা করা কোম্পানিগুলোর অর্জিত আয় পুনর্বিনিয়োগের মাধ্যমে। দেশের এই বিনিয়োগ পরিস্থিতিতে গভীর হতাশা প্রকাশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, বিগত বছরগুলোতে দেশে বিনিয়োগ সহায়ক অনুকূল পরিবেশ ছিল না। রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে দেশি বিনিয়োগেরই দুরবস্থা ছিল, সেখানে বিদেশি বিনিয়োগ কমাটাই স্বাভাবিক। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যেহেতু নতুন সরকার এসেছে এবং রাজনীতিতে এক ধরনের স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে, তাই সরকারি বেসরকারি খাত সম্মিলিতভাবে উদ্যোগ নিলে এখন বিদেশি বিনিয়োগ আবারও বাড়তে পারে। এদিকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের FICCI এর সভাপতি রূপালী হক চৌধুরী নতুন বিনিয়োগ আকর্ষণের উপর জোর দিয়ে বলেন, নতুন বিনিয়োগ বাড়াতে হলে লজিস্টিক্স, অবকাঠামো সুবিধা, নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ এবং নীতিমালার ধারাবাহিকতা ঠিক করা জরুরি। বার্জার বাংলাদেশের এই এমডি আরও মনে করিয়ে দেন যে বাংলাদেশ সস্তা শ্রম ছাড়া অন্যান্য সূচকে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো এফডিআই বাড়াতে ভূমিকা রাখতে পারলেও তার আগে বিদ্যমান অন্য অসুবিধাগুলো দূর করতে হবে। অন্যদিকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড প্রকাশিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 থেকে জানা যায়, 2025 সালে বাংলাদেশে $178 কোটি এফডিআই এসেছিল, যা আগের বছরের চেয়ে 44.71% বেশি। তবে 44% বেশি বৃদ্ধি হলেও আফ্রিকার দেশ উগান্ডা $340 কোটি, ঘানা $190 কোটি এবং DR কঙ্গোর মতো দেশগুলোর চেয়েও কম বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে 2025 সালে ভারত 43.6% বৃদ্ধিসহ $38.89 বিলিয়ন বিশাল এফডিআই পেয়েছে। বিপরীতে পাকিস্তানে $185 কোটি অর্থাৎ 30.5% হ্রাস এবং শ্রীলঙ্কায় $104 কোটি অর্থাৎ 37.5% বৃদ্ধি এফডিআই এসেছে। সরকারের 4 মাস পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, টেন্ডার বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও বদলিসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম একাধিক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। অভিযোগ উঠেছে, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো তদবির বা প্রশাসনিক কাজ অর্থের লেনদেন ছাড়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একটি তদবির সিন্ডিকেট সক্রিয় ছিল। তবে বর্তমান সরকারের আমলে নতুন করে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এসব সিন্ডিকেটের মধ্যে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তি, বিভিন্ন মন্ত্রীর ঘনিষ্ঠজন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং মন্ত্রী সচিবেদের আত্মীয় স্বজনের সমন্বয়ে গঠিত কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর কথা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সংস্থাপন, জনপ্রশাসন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রণালয় তদবির ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সবচেয়ে প্রভাবশালী হিসেবে উল্লেখ করা হয়, কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদোন্নতি ও পদায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এই মন্ত্রণালয়ের মাধ্যমেই বাস্তবায়িত হয়। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি শক্তিশালী তদবির সিন্ডিকেট গড়ে উঠেছে। অভিযোগ উঠেছে, প্রতিদিন অফিস চলাকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারীর কক্ষে প্রায় ৫০ থেকে ১০০ জন দর্শনার্থী যাতায়াত হয়। আরও দাবি করা হয়, এসব দর্শনার্থীর একটি বড় অংশ রাজনৈতিক নেতাকর্মী, প্রভাবশালী ব্যক্তি এবং তদবিরকারীদের নিয়ে গঠিত। সমালোচকদের মতে অন্য মন্ত্রণালয়ের তুলনায় এ ধরনের উপস্থিতি অস্বাভাবিকভাবে বেশি। সূত্র জানায়, সহকারী সচিব থেকে শুরু করে সচিব পর্যায় পর্যন্ত বদলি, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে তদবির এবং আর্থিক লেনদেনের প্রভাব রয়েছে। অনেক ক্ষেত্রে ঘোষ বা প্রভাবশালী মহলের সুপারিশ ছাড়া বিশ্লেষকদের মতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্ত সরাসরি দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলে। তবে অভিযোগ রয়েছে, বর্তমানে বদলি, কাঙ্ক্ষিত পদায়ন বা পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর কর্মকর্তার বড় অঙ্কের অর্থ লেনদেনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে যারা এভাবে বিপুল অর্থ ব্যয় করে চেয়ার লাভ করেন, মাঠ পর্যায়ে গিয়ে তাদের কেউ কেউ সেই বিনিয়োগের টাকা উসুল করতে মরিয়া হয়ে ওঠেন। ফলে দিন শেষে সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সেবা প্রত্যাশীদের চরম হয়রানি ও দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, অতীতের সরকারগুলোর সময়েও প্রশাসনের ভেতরে নানামুখী অনিয়মের অভিযোগ ছিল। তবে বর্তমান সময়ে তদবির বাণিজ্য, পদায়ন সিন্ডিকেট এবং মাঠ পর্যায়ে প্রকাশ্য চাঁদাবাজির দাপট যেন আরও সুসংগঠিত ও ব্যাপক আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একই সাথে মাঠ পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতিতেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। ২০২৪ সালের জুলাই দাঙ্গার পর দেশজুড়ে বিএনপির একটা বড় অংশের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাত ও পরিবহন খাতে চাঁদাবাজি এবং জোরপূর্বক দখলদারিত্বের অভিযোগ উঠেছে। এছাড়া এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, পদপদবি ও ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটছে। প্রশাসনের এই স্থবিরতা এবং মাঠ পর্যায়ে বিএনপির একাংশের এমন নেতিবাচক কর্মকাণ্ডের যৌথ জাতাকলে পড়ে সাধারণ জনগণের এখন যেন নাভিশ্বাস ওঠার দশা হয়েছে।